হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মেয়ের লাশ গাড়িতে আছে, দয়া করে আপনি লাশটা নিয়ে এই মুলুক ত্যাগ করুন। আপনাদের গ্রামের বাড়ি তো সিলেট, তাই না? রায়ান খান চমকে উঠল। তাদের গ্রামের বাড়ির খবর এই মেয়ে জানলো কি করে? বিস্মিত নয়নে জিজ্ঞাসা করলো, তুমি কি করে জানলে মা? রুহানি চোখ নাচিয়ে হাসলো। সামনের বেবি চুলগুলো গুছিয়ে নরম গলায় বলল, আমি অনেক কিছু জানি। কিভাবে? রায়ান খানের বিস্ময়ের পরিমাণ আরও বাড়ল। রুহানি মুচকে হাসলো, তবে উত্তর দিল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, বেশি কথা বলার সময় নেই আঙ্কেল। আপনি যত দ্রুত এই তল্লাট ছেড়ে চলে যাবেন ততই ভালো। সিলেটে গিয়ে মেয়ের দাফন কাফনের ব্যবস্থা করুন, আর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকুন, যাতে রাক্ষসটা আপনাদের খুঁজে না পায়। খুঁজে পেলে আপনার মেয়ের লাশ কবর থেকে উঠাতেও দ্বিধাবোধ করবে না। রায়ান খান হালকা কেঁপে উঠল, তবে দেখলেন শেষের কথাগুলো বলার সময় মেয়েটার চোখ, গলার স্বর কেমন জানি কঠিন বর্ণ ধারণ করলো। রুহানি চোখ দিয়ে পরিমাণ করতে লাগলো রায়ান খানের মতিগতি। বুঝতে পেরে নিজে থেকেই বললেন, আপনার নিশ্চয় এখনো কোনো কিছু বিশ্বাস হচ্ছে না। আপনি চাইলে নিজের মেয়ের লাশটা দেখে নিতে পারেন। রায়ান খান দুঃখে ভারাক্রান্ত মনে বলল। সেটাই ভালো। রুহানি দ্রুত পায়ে গিয়ে গাড়ির দরজা খুলল। ফ্রিজিং গাড়ির ভেতর থেকে হু হু করে এক দমকা হাওয়া এসে গায়ে লাগলো। রুহানি ভেতরে ঢুকে পড়ল। রায়ান খানের পা দুটো চলছে না আর, তবুও টেনে টুনে নিজেকে ভেতর নিয়ে গেলেন। কফিনের উপরে ঝুঁকতেই নিজের একমাত্র মেয়ে ফ্লোরার লাশ দৃষ্টিগোচর হলো। মেয়ের সাদা ফ্যাকাশে পাণ্ডুর মুখটা দেখে রায়ান খান স্থির থাকতে পারলেন না। মাথায় ঘূর্ণে দিল। টলতে টলতে পড়ে যেতে নিলেই রুহানি ধরে ফেলল। চেপে ঠোঁট চেপে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। নিজের একমাত্র মেয়ের করুণ দশা সে সহ্য করতে পারছেন না। রুহানি তাকে ধরে বাইরে নিয়ে এলো। মাসুমের থেকে পানি নিয়ে তা খাওয়ালেন। রায়ান খান কিছুটা স্বাভাবিক হতেই রুহানি তাড়া দিয়ে বলল, চাচা, বেশি সময় দেরি করা ঠিক হবে না। এতক্ষণে নিশ্চয়ই মন্ত্রী টের পেয়ে গেছে। সে সারা জেলা চষে ফেলবে। একবার যদি ফ্লোরার লাশ ওরা হাতে পেয়ে যায়, তাহলে সারা জীবনের জন্য মেয়ের লাশ কবরে রাখার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমার স্ত্রী প্রতিদিন কেঁদে কেটে আল্লাহর কাছে আরজি জানায়। নিশ্চয়ই আল্লাহ মহান, তিনি আমাদের কথা শুনছেন। তুমি কে মা? রুহানি মিষ্টি হেসে বলল। ধরুন আমি আপনারই আরেক মেয়ে। ওদিকে অমর বাসায় বসে বসে বোরিং হচ্ছিল। বিকেলে গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তবুও ইয়াসফির আসার খবর নেই। এত কল দিচ্ছে তবু কল ধরছে না। বাসার মোটামুটি সব কাজ করা শেষ। আজকে একটা নতুন গৃহ পরিচারিকার আসার কথা ছিল, সেও এলো না। বিরক্তি ভাব কমাতে টিভি অন করলো। চ্যানেল পাল্টাতে পাল্টাতে কলিং বেল বেজে উঠল। ফুস করে বিরক্তির শ্বাস ছেড়ে উঠে দরজা খুলে দিল। দরজার ওপর পাশে শ্যামবর্ণের একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ঢিলাঢালা সালোয়ার কামিজ, চোখে মোটা করে কাজল পরার, তার চোখ দুটো ভীষণ মায়াবী দেখাচ্ছে। অমর এক নজরে মেয়েটার দিকে তাকিয়ে রইল। ভাসা ভাসা চোখে দুটোতে অস্থির ছটফটানি। নিজেকে এক মুহূর্তে হারিয়ে ফেলেছিল। মেয়েটা অপ্রস্তুত হয়ে গেল। অস্থির চিত্তে এদিক সেদিক তাকালো। রিনরিনে গলায় জিজ্ঞাসা করলো, মন্ত্রী সাহেব আছে? জি। জিগাইলাম, মন্ত্রী সাহেব আছে? অমরের ঘোর কাটল। নিজের এখনো ব্যবহারে নিজেই লজ্জিত হলো। নিজেকে সালামের উত্তর দিল, না, আপনি কে? আমি কাজের মেয়ে হিসেবে জয়েন করতে আইছিলাম। ওহ আচ্ছা, তো ভিতরে আসুন। না, আজকে আমু না, কালকে থেকে জয়েন করবো, তাই কইতে আইছিলাম। অমর মেয়েটার নাম জানার জন্য উসকুস আরম্ভ করলো, কিন্তু জিজ্ঞাসা করতে পারছিল না। সেটা মেয়েটা টের পেয়ে নিজেই বলে উঠল, আপনি কি কিছু কইতে চান? না মানে হ্যাঁ, আপনার নাম কি? রু। রু শব্দটুকু বলে থেমে গেল। অমর চোখ গোল করে জিজ্ঞাসা করলো, রু মানে কি? রুবি, মোর নাম রুবি। ওদিকে সারা রুমের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। কিছু জিনিসপত্র ভেঙে এদিক সেদিক ছিটকে রয়েছে। রুমটা দেখে বোঝার উপায় নেই ঘন্টাখানিক আগে এটার অবস্থা ভালো ছিল। দুই হাতে মাথা চেপে ফ্লোরে চুপ করে বসে আছে ইয়াসফিক। সে খুব বেশি রাখলে তার মাথা চেপে বসে থাকে। চোখ দুটো টকটকে লাল, মনে হচ্ছে এই বুঝি চোখ ফেটে রক্ত গড়িয়ে পড়ল। সারা দুপুর, বিকেল, সন্ধ্যা এক করেও ফ্লোরার লাশের কোনো সন্ধান পায়নি। এতেই তার মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। তার ভালোবাসার মানুষকে সে কখনো দেখতে পারবে না, এটা ভাবলেই তো তার মাথা খারাপ হয়ে যায়। হাতের কাছে থাকা ফুলদানি দেয়ালে ছুঁড়ে মেরে বিড় বিড় করে উঠল।
আমি তোকে ছাড়বো না। তুই আমার থেকে এক এক করে সব কেড়ে নিচ্ছিস। অপেক্ষা কর, আমিও তোর থেকে সব কেড়ে নেব। চীনামাটির ফুলদানি ভেঙে খান খান হয়ে গেল, টুকরোগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। ল্যাম্পশেডের পাশ থেকে মোবাইলটা নিয়ে অপুকে কল লাগালো। রিসিভ হলো 30 সেকেন্ড পর। হ্যাঁ ভাই। কোনো খোঁজ খবর পেলে? অপু শুকনো ঢোক গিলল। না শব্দটা বলতেই তার ভীষণ ভয় করছে। গলার কাছে আটকে রয়েছে, গিলতেও পারছে না, বের করতেও পারছে না। ইয়াসফি ধমকে উঠল। বলছো না কেন? খবর পেলে? অপু না বলতে দেরি। ইয়াসফির মোবাইলটা আছাড় মারতে দেরি নয়। আছাড়ের শব্দে অপু কেঁপে উঠল। হ্যালো হ্যালো করে রেসপন্স না পেয়ে দ্রুত বুকে থুতু দিল। ভয়ে তার হাত পা শুদ্ধ কাঁপছে। ইয়াসফি হাঁটুতে মাথা দিয়ে চুপ করে রসে বইল। মাথার ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে ওর। তখনই শব্দ করে মোবাইলটা বেজে উঠল। ইয়াসফি ভ্রু কুচকে মাথা উঠালো। মাত্র মোবাইলটা আছাড় মারলো, এর মধ্যে বাজছে কী করে। ইয়াসফি হাতে নিয়ে দেখলো মোবাইলটা কিছুই হয়নি, ড্রপ খেয়ে ফ্লোরে থাকা একটা বালিশের উপরে পড়েছে। কোনার দিকে একটুখানি স্ক্রিনের কাজটা নষ্ট হয়ে গেছে। আননোন নাম্বার দেখে রিসিভ করবে কি করবে না তা ভেবে দ্বিধায় পড়ে গেল। অবশেষে রিসিভ করলো। রিসিভ করে কানে হাত দিতেই অপর পাশ থেকে তার মামাতো বোন তৃষার গলার আওয়াজ ভেসে এলো। ইয়াসফি মাহবুব তার নিজের বন্ধু নিহানকে চিনতে পারেনি। লোকে জানলে তো ছি ছি করবে। বিষয়টা কেমন ঘাবলা লাগছে। তৃষাকে সে এমনিতেও এড়িয়ে চলে, আর সেই মেয়ে নিজ থেকে কল করেছে। বিষয়টা মেশটেও সুখবর নয়। ইয়াসফির বুকটা ধক করে উঠল। নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কেন কল দিয়েছো? তৃষা খিলখিল করে হেসে উঠল। ইয়াসফির বুকের ভেতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে। সে প্রশ্ন করলো, আর মেয়েটা হাসছে। তৃষা হাসছে। হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে গেল, গমগমে গলায় শোধালো, আপনি কে বলুন তো? ওদিকে বারান্দায় উদাস হয়ে বসে আছে পলাশ হালদার। পাশে এসে দাঁড়ালেন মিশি বেগম। স্ত্রীর উপস্থিতি টের পেয়েও তার অন্যমনস্ক ভাব কমল না। মিশি বেগমের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজেকে শান্ত করে স্বামীর কাঁধে হাত রেখে বললেন, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? শুধু শুধু নিজের স্বাস্থ্যের অবনতি ছাড়া কি আর কিচ্ছু হচ্ছে? তোমার মেয়ে ঠিক আছে। ঘোলাটে চোখে তাকালেন পলাশ হালদার। স্ত্রীর মন ভোলানো কথা তার মনে বিন্দু মাত্র প্রভাব ফেলতে পারেনি। স্ত্রীর হাতের উপরে হাত রেখে মৃদু স্বরে বলল, প্রতিদিন মৃত্যুর সাথে খেলা করে আমার ভীষণ ভয় করে মিশি। মনে হয় এই বুঝি মেয়েটার মৃত্যুর খবর পেলাম। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে চমকে যেয়ে উঠি। আগের তাও মাসটায় অন্তত বাড়িতে আসো, কিছুদিন বেড়াতো, এখন তাও হয় না। তুমি নিজেই ওকে আইন নিয়ে পড়তে বললে, ভালো একটা চাকরি পেয়েছে, এখন ভয় পেলে কি চলবে? আমি এই ক্ষেত্রে বিরাট ভুল করেছি। মেয়েটাকে জেনে শুনে এই চাকরিতে যোগ দিতে দেওয়া ঠিক হয়নি। তুমি একটু ঠান্ডা হও। হয়তো ওর চাকরির ক্ষেত্রে থেকে ওকে কোনো অপারেশনে পাঠানো হয়েছে। পলাশ হালদারের মাঝে উদাস ভঙ্গিটা আবারও ফিরে এলো। সামনে ধুধু মাঠের দিকে তাকিয়ে তার মনে হতাশার করুণ সুর বেজে উঠল। স্ত্রীকে বিষয়টা জানাবে না ভেবেছিল, কিন্তু আর লুকিয়ে রেখে লাভ নেই। তাই কাটা কাটা সুরেই বলে উঠল, তোমার মেয়ে মাসখানেক আগেই চাকরির ইস্তফা দিয়েছে। কি বলছো? মিশি বেগম চমকে উঠলেন। বিস্মিত নয়নে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। নিজের কানে শোনা কথাকে তিনি বিশ্বাসই করতে রাজি নন। পলাশ হায়দার চোখ দিয়ে আশ্বস্ত করায় সে মুষড়ে পড়ল। পলাশ হায়দার নীরবে চেয়ার ছেড়ে উঠে গেলেন। তখন মিশি বেগম বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। পলাশ হায়দার ভীরু পায়ে মেয়ের রুমে ঢুকলেন। মেয়ের এটা সেটা ছুঁয়ে দেখছিল। ল্যাম্পশেডের সাথে থাকা ছোট্ট ফ্রেমের ছবিটা হাতে নিয়ে আবেগে আপ্লুত হয়ে গেলেন। ছবির দিকে তাকিয়ে ধরা গলায় বলে উঠলেন, রোহানি মা আমার, কোথায় তুই? ওদিকে মেয়েকে কবর দেওয়ার পর থেকে সুহা খানকে কিছু খাওয়ানোই যাচ্ছে না। সারাদিন শুধু কান্নাই করেন, রুম থেকে বেরও হন না, ঠিকমতো গোসল রান্না কিছুই করেন না। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মুষড়ে পড়েছেন তিনি। রায়হান খানের হয়েছে যত জ্বালা। মেয়ে হারিয়েছেন, এখন স্ত্রী হারিয়ে যাওয়ার বন্দোবস্ত করছেন তিনি। মাঝে তিনি পড়ে গেছেন মাইনকার চিপায়। বুকের ভেতরটা চিনচিন করে, নিঃশ্বাস ভারী হয়ে আসে, দু চোখের পাতা উল্টে আসে। তবুও তিনি কাঁদতে পারেন না। তিনি কাঁদলে স্ত্রীকে সামলাবেন কে? ফ্লোরার মা, একটু খেয়ে নাও। এভাবে নিজের ক্ষতি করলে কি হবে? তুমি কাঁদলে মেয়ে ফিরে আসবে,
যদি ফিরে আসতো তাহলে দুজনে মিলে গলা ধরে কাঁদতাম। খাটের উপরে খাবারের প্লেট রাখতে রাখতে বললেন রায়হান খান। শুভা খানও তখনও একঘেয়ে সুরে বালিশের উপরে আছড়ে পড়ে কেঁদে যাচ্ছেন। বিয়ের 3 বছর পর মেয়েটা হয়েছিল। প্রথম তিনি যখন কনসিভ করতে পারছিলেন না, তখন শাশুড়ি তো বলেই দিয়েছিল তার স্বামীকে আর একটা বিয়ে করাবেন। তিনি ভীষণ ভয় পেয়ে গেছিলেন। রায়হান খান অবশ্য তার পাশে ছিলেন। ডাক্তার, কবিরাজ কোনো কিছুই বাদ রাখেননি। কত তাহাজ্জুদের নামাজের পর মোনাজাতে কেঁদেছেন। বান্দার কান্না আল্লাহ সহ্য করতে পারেন না, তাই তার ঘরে ফুটফুটে এক কন্যা সন্তান দান করলেন। আল্লাহ যখন তার বান্দার ওপর খুশি হন তখন কন্যা সন্তান দান করেন। এত সুন্দরী মেয়ে খান বংশে একটাও ছিল না। দুধে আলতা গায়ের রং, হরিণ টানা চোখ, সরু পাতলা ঠোঁটে রিনরিনে হাসি, যে কোনো পুরুষের মনে জল ধরতে প্রস্তুত। একমাত্র মেয়েকে অনেক যত্ন আদরে লালন পালন করেছেন খান দম্পতি। অনেক সাধনার ফল মেয়েকে বাইরের দুনিয়া থেকে আগলে রাখার চেষ্টা করেছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মেয়ে জিদ করলে লন্ডনে পড়াশোনা করবে। খান দম্পতি রাজি নন। তাদের মেয়ে আরও বেশি জেদি, সেই লন্ডনেই পড়াশোনা করবে। খাওয়া দাওয়া বন্ধ করে নিজেকে রুম বন্দি করে ফেলল। যতক্ষণ পর্যন্ত তার বাবা মা রাজি না হচ্ছেন ততক্ষণ অবধি সে এক ফোঁটাও পানিও মুখে দিবে না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনে বাবা মা সহ্য করতে না পেরে অনুমতি দিয়েই দিলেন। জেদি ফ্লোরা খুশিতে বাবা মাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু কে জানতো তার এই জেদ তাকে নিঃশেষ করে দিবে। মাঝে মধ্যে রায়হান খান ভাবেন মেয়েকে লন্ডনে যেতে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। যেতে না দিলে আজ এই দিন দেখতে হতো না। মেয়েটা তো বেঁচে থাকতো। চোখ দুটো টলমল করে উঠল। বাবার কাঁধে সন্তানের লাশ যে কত শত পরিমাণ ভারী তা অন্য কেউ জানবে না। ভেতরটা তার কুড়ে যাচ্ছে, তবুও সে স্বাভাবিক। সে যে বাবা, তার তো চিৎকার করে কাঁধার অধিকার নেই। চোখ মুছে স্ত্রীর পিঠে হাত রেখে বলল, আমি না আমাদের আরেক মেয়ের সন্তান পেয়েছি, অনেকটাই আমাদের ফ্লোয়ারের মতো দেখতে। তুমি চাইলে আমি ওর সাথে দেখা করিয়ে দিতে পারি। কথাটা মিরাক্কেলের মতো কাজ করলো। বিস্ময় নিয়ে শুভা খান উঠে বসলো। ফোলা চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। তুমি সত্যি বলছো? মেয়েটা অনেকটা আমাদের ফ্লোরার মতো? হ্যাঁ। তুমি ওর সাথে আমাকে দেখা করিয়ে দেবে? বাচ্চাদের মতো অনুনয় করলেন শুভা খান। রায়হান খান হাত ধুয়ে ভাতের প্লেট হাতে নিলেন। তরকারি মেখে স্ত্রীর মুখে এক লোকমা তুলে দিতে দিতে বললেন, অবশ্যই দিব, তবে এই জন্য তোমাকে আগে পুরো প্লেটের খাবার খেতে হবে। ওদিকে ছেলেটা সারা রুম জুড়ে পায়চারি করছে। চিন্তায় তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। আজ 8 দিন হতে চলল রুহানি ইয়াসফির বাসায় গেছে। সেখান থেকে প্রথম 5 দিন নিয়মিত আপডেট এলেও গত 3 দিন ধরে কোনো খবর আসছে না। ইয়াসফির ভীষণ দ্রুত। রুহানি ধরা পড়ে গেলে ওকে আস্ত রাখবে না। মাসুম পা চালিয়ে রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকে দেখলো সে অস্থির চিত্তে সারা রুমে পায়চারি করছে। কার্নিশে দাঁড়িয়ে মাথা চুলকাতে লাগলো। তার এই একটাই দোষ, কোনো উত্তর না পেলে মাথা ভীষণ চুলকায়। রুহির খবর পেলে? না ভাই। মেয়েটার কি কোনো বিপদ হলো? কোনো খবর না পেলে আমরা যে এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো না, তা কি ও জানে না? তার কণ্ঠস্বর হালকা ঝাঁঝালো শোনালো। মাসুম বিব্রত বোধ করলো। সে কি উত্তর দিবে সে নিজেও জানে না। সে নিজেই যেখানে কিছুই জানে না। ভাই, একবার ওই বাসায় যাবেন? ছেলেটা চোখ তুলে তাকালো, ঠান্ডা দৃষ্টি, তবে গা কাঁপিয়ে দেয়। কি তেজ, কি উত্তাপ সেই চাহনির। বেশি সময় তাকিয়ে থাকার জোর নেই। মাসুম চোখ নামিয়ে ফেলল। সে আরও কিছু সময় এদিক সেদিক পায়চারি করলো। হঠাৎ পায়চারি থামিয়ে গমগমে গলায় বলে উঠলে, আগামীকাল রাতে একবার ঢু মারতে যাব, তৈরি থেকো। আমি চুপচাপ বসে থাকতে পারবো না। সবার আগে আমার কাছে রুহি ইম্পর্ট্যান্ট। ওদিকে এখন খাবার দাবার নিয়ে অমরকে কোনো চিন্তা করতেই হয় না। যা করার রুবি নামের মেয়েটি করে। অমর এতে হাফ ছেড়ে বেঁচেছে। মেয়েদের মতো রান্না নিয়ে চিন্তা করতে তার একদমই ভালো লাগে না। মেয়েটা বেশ চটপটে, সব কাজে আগ্রহ নিয়েই করে। বলার সাথে সাথেই সব হাজির। ইয়াসফিও মনে মনে খুশি। আগ্রহ নিয়ে নির্ভুল কাজ করলেও কে না পছন্দ করবে। তবে একটা সমস্যা, আঞ্চলিক ভাষা টেনে টেনে কথা বলে। যদিও তাকে বেশ কয়েকবার কড়া করে নিষেধ করা হয়েছে এভাবে কথা না বলতে, সে মানতে নারাজ। সে আঞ্চলিক ভাষায় কথা বলবে। তাই ইয়াসফি অমর দুজনেই হাল ছেড়ে দিয়েছে। টেবিলে খাওন দিছি, মন্ত্রীর সামনে ডাইকা আনেন। অমরের ঘোর ভাঙালো রুবির কথায়।
মেয়েটা লাজুক ভঙ্গি দিয়ে দাঁড়িয়ে আছে, প্রয়োজনের তুলনায় একটু বেশি লজ্জা পায় সে। অমর বিষয়টা বেশ উপভোগ করে, মনে মনে তো এমন একটা বইয়ের কল্পনাই করে সে, যে সবসময় লাজুক মুখ নিয়ে তার আশেপাশে ঘুরে বেড়াবে। মেয়েটাকে অমরের মনে ধরেছে প্রথম দিন দেখার পর থেকেই। কি সুন্দর চাহনি, বুকের ভেতরটা ঝড় তুলে দেয়। হাত নাড়িয়ে নাড়িয়ে একদম কথা বলার ভঙ্গিটা দারুণ। দীঘল কালো চোখগুলো নজর কাড়া, মাঝে মধ্যে লাজ শরম ভুলে অমর তাকিয়েই থাকে। রবি চোখের সামনে তুড়ি বাজালে তার ঘোর ভাঙে। এই যে এখন যেমন লজ্জা লজ্জা ভুলে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। রবি চোখের সামনে হাত নাড়াতেই তার ধ্যান ভাঙল। অপ্রস্তুত হয়ে গেল অমর। এমনি চাইয়া কি দেখেন? অমর ইতস্তত করে বলল, কি কিছু না, তুমি টেবিলে খাবার দাও, আমি ইয়াশফিক ভাইকে ডেকে আনি। অমর এক প্রকার পালিয়ে গেল সেখান থেকে। রুবি ওরফে রুহানি কিটকিটিয়ে হেসে উঠল, মুখটা পানসে করে বিড়বিড় করে বলল, শালা। এরপর লম্বা চুলগুলো খোপা করতে করতে কিচেনের দিকে এগিয়ে গেল। রাতে খাবারের সময় কেউ তেমন কথা বলল না। ইয়াশফি অমরের সাথে নিচু স্বরে দু চারটা রাজনৈতিক আলাপ করলো, তারপর সব চুপচাপ। রুবি ওরফে রুহানি একটু বাসনপত্র ধুয়ে নিজে খেয়ে বাকি খাবার ফ্রিজে রেখে দিল। সব কিছু গুছিয়ে নিজের রুমেও চলে গেল। অপেক্ষা করতে লাগলো রাত গভীর হওয়ার জন্য। আজ তার একটা ছোট্ট অপারেশন আছে ইয়াশফির রুমে। গভীর রাত, চারিদিকে শুনশান নীরবতা। রাতের আধার কমে জ্যোৎস্নার আলো কিছুকি মারছে। আলো আধার লুকোচুরি খেলছে। নিজের ব্যাগ থেকে রিভলভারটা নিয়ে পাট টিপে টিপে ইয়াশফির রুমের দিকে এগোচ্ছে রুহানি। চোখে তার সাবধানী দৃষ্টি। নিঃশব্দে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। বিছানার দিকে রিভলভার তাক করে এগিয়ে গেল। একি, বিছানা খালি কেন? তখনই রুমের আলো চলে উঠল। রুহানির মাথায় রিভলভার থেকে ইয়াশফি বলে উঠল, কি খবর মিসেস মাহবুব? রুহানি পাল্টা নিজের হাতে রিভলভার ইয়াশফির দিকে তাক করে উত্তর দিল, আমার খবর তো ভালো। আপনার কি খবর মিস্টার মাহমুদ? মাহমুদ? কে মাহমুদ? আমার নাম ইয়াশফি মাহবুব, আমি মাহমুদ নই। রুহানি কিটকিটিয়ে হেসে উঠল। টিকা জোরে চেপে হিস হিসিয়ে বলল, একদম নাটক করবেন না দেবরজি, আমি আপনাকে ভালো করে চিনি। আপনার অবধি পৌঁছাতে আমাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। প্রথমে মাসুমকে মাহবুব সাজালাম, তারপর রোহিতকে দিয়ে ভিডিও ভাইরাল করলাম, শফিক গাজীকে হুমকি ধমকি দিলাম, সালমানকে উঠিয়ে কেলালাম, আপনার বাসায় কাজের বুয়া সাজলাম। এমনি এমনি এত কিছু করেছি। আমার স্বামীর জায়গায় তারই ক্যারেক্টারে তারই যমজ ভাই মাহমুদ সমান তালে অভিনয় করে যাচ্ছে, আর আমি চিনব না তা কি হয়? তবে আপনার অভিনয়ের স্কিল ভালোই আছে, নয়তো এত কম সময়ে কারো ক্যারেক্টারে ঢুকে গিয়ে তার মতো আচার আচরণ জীবনযাপন করা এত সহজ কথা নয়। ইনস্টেন্স আমি নিজেও প্রথমে ভুল করতে বসেছিলাম। ইয়াশফি খ্যাত ছেলেটি রিভলভার নামিয়ে খাটে চুপ করে বসল। হতাশ গলায় বলল, শফিক গাজী আর সুলাইমানকে কেন উঠিয়েছিলে? রুহানি রিভলভারের আগার দিকটা মনোযোগ সহকারে দেখছিল। চোখ উঠিয়ে মুচকি হাসলো। এরপর মুখটাকে বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে বলল, কি করব, তাছাড়া কোনো উপায় ছিল না। মাহবুবের সকল খবরাখবর সালমান জানতো, কারণ সালমান ছিল মাহবুবের পেয়ে, আর শফিক গাজীর সাথে মাহবুবের সম্পর্ক ভালো ছিল। কাছের মানুষরাই পিঠে ছুরি মারে। সালমান মাহবুবের যাবতীয় তথ্য আপনাকে দিয়ে সাহায্য করত, সাথে শফিক গাজীও ছিল। সালমানকে মোটা অঙ্কের টাকাও দিয়েছিলেন। সালমান এসব ভেজালে আর জড়াতে চায় না বলে আপনার টাকা দিয়ে একটা হার্ডওয়্যারের দোকান দিয়ে বসেছে। তার ইচ্ছে ছিল টাকা পেলে ক্যানাডা চলে যাবে, কিন্তু তার ভিসা আসতে দেরি হচ্ছিল। ভিসা দেরিতে আসার ব্যবস্থা আপনি করেছেন, কারণ আপনি চান না একা ধরা পড়তে। মরলে একসাথেই মরবেন। মাহমুদ ফ্যাল ফ্যাল করে রুহানির দিকে তাকিয়ে রইল। কোনো উত্তর দিল না। কি উত্তর দিবে সে? কিছু বলার আছে কি তার? চোখ দুটো টলমল করছে। ঘোলাটে চোখে তাকিয়ে রুহানিকে বলল, নিজের স্বামীকে চিনতে পারছো না রুহি? রুহানি চমকালো। স্বামী? এই ছেলে কেন তার স্বামী হবে? এই ছেলে তো তার দেবর। ছাউনি কথা বলার ধরন ইয়াশফিরই মতো। রুহানি নিজেই নিজেকে প্রশ্ন করলো, সে কখনও ভুল করছে না তো? মিথ্যে কথা, ও তোমার স্বামী নয়, দেবর। ওর কথায় বলো না রুহি। মাসুমের সাথে দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে উপত্তর কথাগুলো বলল ছেলেটি। মাসুম চমকে একবার মাহমুদের দিকে, আরও একবার সাথে ছেলেটির দিকে তাকালো। রাস্তার কত দূর আকবর?
ওদিকে ড্রাইভার আকবরকে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন আজম সারোয়ার। চিন্তায় তার মাথা হ্যাং হয়ে আছে। তার গন্তব্য এখন ইয়াশফির বাসা। সঠিক সময় না গেলে সব ভেস্তে যাবে। তিনি হাতে নাতে সব প্রমাণ চান। তার মাথা কাজ করছে না। নিজের মনে বিড়বিড় করে উঠলেন, সে তো লাপাত্তা ছিল, হঠাৎ এলো কোথা থেকে? ভুলটা আমারই, আমি বিষয়টা খুঁটিয়ে দেখিনি। এভাবে আল্লাহর হস্তে ছেড়ে দেওয়া একদম ঠিক হয়নি, একদমই নয়। নিজের কপালে নিজে একটা চাপড় মারলেন। মেজাজ খারাপ হচ্ছে তার। না, অন্য কারোর উপর নয়, স্বয়ং নিজের ওপরে। স্যার জানেনই মনে কি আমি। ড্রাইভারের কথায় নাক কুঁচকে এলো তার। এমনই সে চিন্তার শেষ হয়ে যাচ্ছে, এরই মধ্যে ছোকরা ছেলেটা রং তামাশা শুরু করেছে। মেজাজ হারিয়ে বললেন, আমার উপর দিয়ে দে। কন না স্যার, কোন দিকে নি? পুরনো ড্রাইভার বাদ দিয়ে নতুন ড্রাইভার নিয়ে আজিম সারোয়ার পড়ে গেছেন বিপাকে। এই ছোকরা বয়সী ছেলেগুলো বাঁদর টাইপের হয়, ইচ্ছে করে বিরক্তি করে। দাঁতে দাঁত চিপে রাগ সংবরণ করে বলল, তোর যেদিক দিয়ে মন চাই সেদিক দিয়ে নে, শুধু আমাকে একটু মুক্তি দে। আজিম সারোয়ারের কথা বলার ধরনে আকবর সাবধানে মিটমিট করে হেসে উঠল। জোরে হাসলে নয়, নাম্বার বিপদ সংকেত আছে, যা তার জন্য মোটেও সুখকর নয়। ওদিকে চেঁচামেচিতে ঘুম ভেঙে গেছে অমরের। উঠে বসে ঝিম মেরে রইল। সে আসলে বুঝতে পারছে না আওয়াজটা আসছে কোথা থেকে। আশেপাশে কোনো বাসা নেই। ইয়াশফির এই দোতলা ডুপ্লেক্স বাড়িটা বলা যায় নিরিবিলি পরিবেশে, প্রধান সড়ক থেকে অনেক দূরে। ইয়াশফি তার মামার মতো নীরব পরিবেশ পছন্দ। অমরের ভালো লাগে। শহরে নিত্যদিনের হাউকাউয়ের থেকে হাজার গুণ ভালো। কাঁথা সরিয়ে রেখে জুতা পরে নিল। এখানে আসার সময় তার মা নকশি কাঁথা দিয়েছিলেন। ট্রাউজারের ফিতা ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ইয়াশফির রুম থেকে অনেক মানুষের শব্দ ভেসে আসায় অমরের কপাল কুঁচকে হলো। এত মানুষ কোথা থেকে এলো? পর মুহূর্তেই অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল। ইয়াশফির কেউ ক্ষতি করতে আসেনি তো? তড়ি ঘড়ি করে ছুট লাগালো। দৌড়াতে গিয়ে তার এক জুতা ফেলেই ভিতরে ঢুকলো। দরজা ঠেলে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি ঠিক আছেন ভাই? হঠাৎ কারোর আওয়াজ পেয়ে পুরো রুমের মানুষ শান্ত হয়ে গেল। মাসুম আর তার পাশের ছেলেটি ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। এবার অমর মৃদু আঁতকে উঠল। এ কি এরকম দেখতে দুজন মানুষ? কোনটা আসলে ইয়াশফি? জোরে চেঁচিয়ে উঠল, ভাই আপনি কোনটা? মাসুম ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, তুমি কার কথা জিজ্ঞেস করছো? ইয়াশফিক ভাইয়ের কথা। মাসুমের সাথে ছেলেটি গম্ভীর কণ্ঠে বলল, আমি ইয়াশফি। অপরদিকে ইয়াশফি যাকে রুহানি মাহমুদ বলে সম্বোধন করছিল, সে উচ্চস্বরে বলল, মিথ্যা কথা, আমি আসলে ইয়াশফি, ও নকল। আমার যমজ ভাই তানিম মাহমুদ, আমি ইয়াশফি মাহবুব। ছেলেটি চোখ লাল করে উত্তর দিল, আর একটা মিথ্যা কথাও বলবি না। তুই বলিস না, আমার থেকে ক্ষমতা, টাকা পয়সা, প্রয়োজন, এমনকি তুই আমার বউকেও কেড়ে নিতে এসেছিস। আমি কেড়ে নিতে আসিনি, তুই কেড়ে নিয়েছিস। দুজনে এগিয়ে এসে দুজনের শার্টের কলার ধরল। বর্তমান মন্ত্রী হিসাবে যে ইয়াশফি, সে শাসিয়ে বলল, এখনো সময় আছে, এখান থেকে চলে যা। আমিও বলছি এখনো সময় আছে, তুই চলে যা। আমাকে আটকে রেখে আমার জায়গা তুই দখল করে রেখেছিস। দিনের পর দিন মুখে কালো কাপড় পেঁচিয়ে আমাকে অমানবিক নির্যাতন করেছিস। আমার হাতে পড়লে তুই বাঁচবি না রে। এক কথায় দুই কথায় দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। এরপর উড়াধুরা ঘষে। রুহানি নিজেও বুঝতে পারছে না কি করবে। মাসুম খাটের উপর বসে অ্যাকশন সিন উপভোগ করছে। এই ছেলেটা এমনই, মারপিট দেখলেই না থামিয়ে সেটা এনজয় করতে বসে যায়। আর অমর দুটো ইয়াশফিকে একসাথে দেখে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি খারাপের দিকে। দুজনের শার্ট ছিঁড়ে ফাতা ফাতা হয়ে গেছে। মুখ ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, তবুও কেউ থামছে না। রুহানি মাসুম ও ওমরের উদ্দেশ্যে করে বলল, কি ব্যাপার, তাকিয়ে কি দেখছো তোমরা? দুজনকে ধরো। দুজনের এবার নড়ে চড়ে উঠল। লাফ দিয়ে দুই ইয়াশফিকে ধরে দুদিকে টান লাগালো। দুজনের একজনকেও ছুটানো যাচ্ছে না। মিনিট খানিক জোর জবরদস্তি করে মাসুম। ওমর তাদের দুজনকে ছুটাতে পারল। তেরে পুনরায় মারামারি করতে গেলে রুহানি চিৎকার করে উঠল, স্টপ! দুজনে দাঁড়িয়ে গেল। মাসুম ওমর এতটুকুতেই কুপকাত। কি শক্তি দুজনের! হ্যাঁ, কারোর থেকে কেউ কম না। আটকে রাখাই যাচ্ছে না। তোমরা দুজনেই দাবি করছো তোমরা দুজনেই ইয়াশফি। ঠিক আছে, মানলাম। আমি পরীক্ষা করব কে আসল কে নকল। দুজন একে অপরের দিকে ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করে সমস্যারে চেঁচিয়ে উঠল, আমি রাজি। রুহানি বড় করে দম নিল, এগিয়ে আসলো।
প্রথম জনের কাছে, যে কিনা বর্তমানে মন্ত্রী হিসাবে আছে। জিজ্ঞাসা করলো, আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? সে ঝটপট উত্তর দিল, আসলে রাস্তায়। তুমি বৃষ্টির মধ্যে গাড়ি পাচ্ছিলে না, আমি তখন সিএনজি দিয়ে ভার্সিটি যাচ্ছিলাম। তোমাকে দেখে সিএনজিওয়ালাকে থামাতে বলেছিলাম। তুমি সেদিন আমার সাথে বাকি রাস্তাটুকু গিয়েছিলে, সেটা ছিল আমাদের প্রথম দেখা। আপনার উত্তর সঠিক না ভুল তা আমি পরে বলছি। এবার আপনি বলুন আমাদের বিয়ে কবে হয়েছিল? দ্বিতীয় জনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো রুহানি, যে কিনা এই কয়দিন তারা বাসায় ইয়াসফি হিসাবে ছিল। এত সহজ একটা প্রশ্ন করলে? সে হাসলো, এরপর থেমে গড় গড় করে বলতে আরম্ভ করলো, 25শে সেপ্টেম্বর বিকেল 5:34 ভৈরবপুর কাজী অফিসে। আর কিছুদিন পর আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। রুহানি চমকে গেল, চোখ দুটো গোল আলু করে বিস্ময়ে গলায় বলল, এটা কি করে সম্ভব? দুজনে সঠিক উত্তর দিয়েছে। আমি এখন নিজেও কনফিউশনে পড়ে গেছি, কে আসল কে নকল। দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে রুহানিকে উদ্দেশ্য করে আজিম সারোয়ার বললেন, একজনও আসল নয়, দুইজন নকল। একজন ইয়াসফির যমজ ভাই তামিম মাহমুদ, আরেকজন প্লাস্টিক সার্জারি করে ইয়াসফির চেহারা ধারণ করা ইয়াসফির বন্ধু রোহান। এই রাতের বেলা আজিম সারোয়ারকে দেখে সবাই অবাক। রুহানি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এগিয়ে এসে বিস্ময় চোখে জিজ্ঞাসা করলো, মানে কি বলছেন মামা? সত্যি বলছি। তার মানে এই দুজনে কেউ ইয়াসফি নয়? না, যে মন্ত্রী সেজে আছে সে ইয়াসফির ভাই। তোমার কাছে যে ছিল ইয়াসফির বন্ধু। তাহলে আমার ইয়াসফি কোথায়? আজিম সারোয়ার চুপ হয়ে গেল। সারা রুমে পিনপিনে নীরবতা ছেয়ে গেল। অমর মাসুম কোনো কথাই বলছে না। তারা আগামাতে কিছুই ঠাউর করতেই পারছে না। ইয়াসফির চেহারাদারি দুজন একেবারে নিশ্চুপ। রুহানি জোর গলায় চেঁচিয়ে উঠল, কি হলো মামা, কথা বলছেন না কেন? আমার ইয়াসফি কোথায়? আজিম সারোয়ার বেদনার শ্বাস ছেড়ে কাটা কাটা সুরে উত্তর দিল, মারা গেছে। রুহানি মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো। যে ইয়াসফির জন্য সে যুদ্ধ করলো সেই ইয়াসফি মারা গেছে। এর থেকে বড় শকিং নিউজ আর কি হতে পারে? সারা পৃথিবী ঘুরছে তার। ধীরে ধীরে বোধ শক্তি হারিয়ে ধপ করে মেঝেতে পড়ে গেল। ওদিকে রান্নাঘরে বসে পটলের খোসা ছাড়াচ্ছে মিশ্রি বেগম। মুখে তার রাজ্যের বিরক্তি হওয়ার কারণ তার ছেলে পিয়াল কখন থেকে বলছে বাজারে গিয়ে কিছু কাঁচা শাকসবজি নিয়ে আয়। সেই কথা তার কানে ঢুকছে না। সে সোফায় এলোমেলো হয়ে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছে। মিশি বেগম রান্নাঘর থেকে ফের চেঁচিয়ে বললেন, পিয়াল, তুই এখনো উঠেসনি? আমি এলে কিন্তু খুন্তির বাড়ি খাবি। পিয়ালের কোনো উত্তরই এলো না। মিশি বেগম রাগান্বিত হয়ে মিটকেসের উপরে কাঙ্ক্ষিত বস্তুটাকে খোঁজাখুঁজি আরম্ভ করলো। এক সময় পেয়েও গেল। খুন্তিটাকে হাতে নিয়ে তেড়ে গেলেন। মায়ের ধূপাধূপ মায়ের আওয়াজ পেতেই পিয়াল সতর্কিত হয়ে গেল। মোবাইল ফেলে সোফার পিছনে নিজেকে আড়াল করলো। হারামজাদা, এখন পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি। সারা দিন রাত পড়ে পড়ে ঘুম আর মোবাইল, পড়াশোনা নেই, ঠিক মতন কলেজেও যাওয়া নেই। ঘরের একটা কাজ করতে বলি তাও করবে না। নবাব পুত্তুর পালছি, পিটিয়ে ছালবাকল তুলে ফেলবো বজ্জাত। আজ আসি তো, শুধু শুধু অনুমতি ধারণ করছে কেন? এইচএসসিতে ফেল করলে তোকে বাসায় রাখবো না। সবেমাত্র ফার্স্ট ইয়ারে পড়ি, এসএসসি আসতে দেরি আছে। পিয়ালের কথায় মিশি বেগম আরও চটলেন। ইন্দুরের বাচ্চা, আবার মুখে মুখে কথা বলিস? পিয়াল একটু ভাবুক স্বরে বলল, তার মানে তুমি আর আব্বু ইন্দুর? মিশি বেগম হাতের খুন্তি ছুঁড়ে মারলেন। পিয়ালের বাহু বরাবর লাগলো। ছুঁড়ে মারার জন্য হাতের কাছে আরও কিছু খুঁজছিল। তখনই কলিং বেল বেজে উঠল। ছেলের দিকে তাকিয়ে দাঁত কটমট করতে করতে দরজার দিকে পা বাড়ালেন। দরজা খুলতেই মিশি বেগম হতবম্ব হয়ে এলোমেলো বিধ্বস্ত অবস্থায় তার আদরের মেয়ে রুহানি দাঁড়িয়ে আছে, সাথে মাসুম। নিখোঁজ মেয়েকে এতদিন পর দেখে মায়ের দিশাহারা অবস্থা। চোখ দুটো নোনা জলে ভর্তি হয়ে গেল। মাকে দেখে রুহানির চোখও ছলছল করে উঠল। মায়ের বুক মাথা রেখে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, মা, মাগো, আমার সব শেষ। ওদিকে আজিম সারোয়ারের গম্ভীর মুখে ইজি চেয়ারে বসে আছে, দুই ঠোঁটের ফাঁকে সিগারেট ধরা। তিনি সচরাচর সিগারেট খান না। অতিরিক্ত টেনশনে যখন টিকতে পারেন তখন না সিগারেট সহায়তা নেন। টি টেবিলের উপরে অ্যাস্ট্রেতে সিগারেট গুঁজে সামনে দুজনের দিকে নজর দিলেন। মামা, আমি। মাহমুদের কথা শেষ হবার আগেই আজিম সারোয়ার হাত দিয়ে থামিয়ে দিলেন। তুমি একটা শব্দ করবে না। যত নষ্টের গোড়া তুমি। কি ভেবেছো
তোমাকে অন্য কেউ চিনতে না পারলে আমিও চিনতে পারবো না? প্রথমেই চিনে ফেলেছি। মাহমুদ রাগে নীরবে ফুঁসতে লাগলো, চোখ লাল করে পাশের জনের দিকে তাকালো, তাতে দাঁত পিষে লঘু স্বরে বলল, তুই আমার সব প্ল্যান বরবাদ করেছিস, তোকে আমি ছাড়বো না। সাতের জন হাই তুলতে মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, যা মন চায় কর গিয়ে, তবে মনে রাখিস সত্যের জয় সর্বদা হয়। আজম সারোয়ারের তির্যক চোখ পুরোটাই পর্যবেক্ষণ করলো, চোখ নামিয়ে দুজনকে বলল, তোমরা এখন আসতে পারো। মাহমুদ হন হন করে চলে গেল। বোরহান সরল না, দুই হাত পাঞ্জাবি পকেটে গুজে কপাল ভাঁজ করে স্পষ্ট গলায় বলল, তুমি কি করতে চাইছো বলো তো মামা? তোমরা এখন না জানলেও চলবে। দিয়েছে তো পুরো পরিকল্পনায় পানি ঢেলে। আমার জায়গায় মাহমুদ থাকছে, আমার তো চুপচাপ বসে থাকলে চলবে না। হ্যাঁ যাও, নিজের বদনখানা পাবলিককে দেখাও, আর মন্ত্রী পদটাকেই হারাও। আজিম সারোয়ারের কণ্ঠ ক্ষুব্ধ শোনালো। বোরহান ঘাটল না, এখন কিছু বলা মানে মামার রাগের শিকার হওয়া। এর থেকে ভালো সে সটকে পড়ুক, পরে যখন রাগ কমবে তখন জিজ্ঞাসা করা যাবে। দরজা দিয়ে বের হতে নিলেই তিশার সাথে দেখা হলো। বাবার জরুরি তলব পেয়ে সে একটু আগে মাহবুব ভিলায় পৌঁছেছেন। দুজনের চোখাচোখি হতেই পাশ কাটিয়ে বোরহান চলে গেল। তিশা ভেতরে ঢুকলো। বাবা, কাহিনী কি? দুজন একসাথে, লাপাত্তা মানুষগুলো কোথা থেকে? হাড়গাঁও হাসলে মৃত মানুষও হাজির হবে। হ্যাঁ, তাই তো দেখছি। এখন কি করবে তুমি? আজিম সারোয়ারের মুখে এক টুকরো রহস্যময় হাসি ফুটে উঠল। মাথা নাড়িয়ে হাসিটা প্রসারিত করে বলল, দেখা যাক কে জিতে। পরিকল্পনা আমারও আছে, এমনি এমনি এবার কাউকে ছেড়ে দিচ্ছি না। স্ত্রীর কল পেয়ে দেরি করেনি পলাশ হায়দার। এতদিন পর মেয়ে ফিরে এসেছে শুনে কার্যক্রম ফেলে ছুটে এসেছেন। মেয়ের রুমে গিয়ে দেখে স্ত্রীর কোলে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। বাবাকে দেখে রুহানির কান্নার শব্দ বেড়ে গেল। এগিয়ে এসে বাবা বলে জড়িয়ে ধরতে গেলে পলাশ হায়দার কষিয়ে একটা চড় মারলেন। উপস্থিত সবাই হতভম্ব। পিয়াল, মাসুম একে অপরের দিকে তাকিয়ে রইল। মিসি বেগম আঁতকে উঠলেন। রুহানি গালে হাত দিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে, ঠোঁট কামড়ে নিজের সাথে যুদ্ধ করছে যাতে কান্নার দমকা হাওয়া বের হতে না পারে। মাসুম পিয়ালের কানের কাছে মুখ নিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? পিয়াল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, অভিমান রাখ একটু পরে দেখতে বুকে জড়িয়ে কাঁদছে। আপনি বাবার অনেক আদরের। পিয়ালের বলতে দেরি। পলাশ হায়দার এবার নিজের চোখের পানি ছেড়ে দিতে দেরি করেনি। মেয়েকে জড়িয়ে ধরে কান্না গলায় বলল, কোথায় ছিলি এতদিন? তোকে কত খুঁজেছি। তোর কোনো আইডিয়া আছে তোর? আমি পাগলের মতো এদিক সেদিক গেছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো বাসা বাকি রাখি নাই। আমাকে মারার বন্দোবস্ত করেছিলে। তোর কিছু হলে তোর এই বাপ যে মরেও শান্তি পাবে না। একটা বার কল দিয়ে বলা যেত না, বাবা আমি অমুক জায়গায় আছি, তুমি চিন্তা করো না, বলা যেত না? রুহানির কান্নায় দারুণ হেঁচকি উঠে গেছে। নিজেকে কিছুটা শান্ত করে ধরা গলায় বলে উঠল, আমি তোমাদের বিপদে ফেলতে চাইনি। মিশি বেগম এগিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এরপর থেকে এমন করিস না মা, আমাদের চিন্তা হয়। আন্টি কিছু খাবার কি পাবো? ইঁদুররা পেটের ভিতর ড্রাম বাজাচ্ছে। পলাশ হায়দার মাসুমের গলার কণ্ঠ পেয়ে মাথা উঠিয়ে তাকালো। চোখ সরু করে রুহানিকে জিজ্ঞাসা করলো, এই বান্দরটা এখন কি করছে? মাসুদ ভাই তো এতদিন আপির সাথেই ছিল। পলাশ হায়দার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় পিয়ালের কথা শোনেনি, কিন্তু মিশি বেগম ঠিকই শুনেছে। সে ভ্রু কুচকে শুধালো, তুই জানলি কি করে? পরিস্থিতি বেগতিক, টার্গেট অন্যদিকে যাওয়ার পথে। রুহানি সেটা টের পেয়ে মায়ের কাছে আবদারে সুরে বলল, মা ভাত দাও, খিদে পেয়েছে, কতদিন তোমার হাতে রান্না খাই না। মেয়ের ক্ষুধার কথা শুনে মিশি বেগম জগৎ ভুলে গেলেন। হন্ততন্ত হয়ে পায়ে টেবিলের খাবার সাজাতে ছুটলেন। পলাশ হায়দার মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে বলল, ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে আসি, আজ সবাই একসাথে খেতে বসবো। পলাশ হায়দার চলে গেলেন। রুহানি চোখ ছোট করে দুই হাত কোমরে রেখে পিয়ালের দিকে এগোলো। তোর পেটে কি কোনো কথা থাকে না? পিয়াল জিহ্বায় কামড় দিয়ে তড়িঘড়ি করে সেখান থেকে এক ছুট লাগালো। তার পিছন পিছন রুহানিও নিরুদ্দেশ। মাসুম শব্দ করে হেসে উঠল। না, এবার বাড়ি ফিরতে হবে। কতদিন ধরে তার বোনের সাথে টম অ্যান্ড জেরির যুদ্ধ হয় না। নিশুতি আধারে ঢাকা পুরো পৃথিবী। জানলার বাইরে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। আকাশে এক ফালি চাঁদ।
তাতেও ক্ষীণ আলো। মাঝে মধ্যে কালো মেঘ এসে সেই আলো ঢেকে দিচ্ছে। আলো আধারে চমৎকার এক লুকোচুরি খেলছে, যেমনটা খেলছে রুহানির জীবন। শীতল হাওয়ায় রুহানির চুলগুলো এলোমেলোভাবে উঠছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা পানি। হাতে ইয়াসফি আর তার ছবি। ছবিতে গম্ভীর মুখে ইয়াসফি দাঁড়িয়ে, রুহানি হাসি মুখে পেছন থেকে ওর দুই গাল টেনে ধরে রেখেছে। ছবিটা তোলা হয়েছিল ভার্সিটি লাইফে। কঠোর ব্যক্তিত্বের এই মানুষটাকে যে রুহানি কী দেখে ভালোবেসেছিল তা মাঝে মাঝে ভাবতে বসে। এই মানুষটাই ছিল একান্তই তার। 4 মাস আগেই হঠাৎ করে মানুষটা নিখোঁজ হলো। রুহানির আশা ছিল একদিন নিশ্চয়ই মানুষটার খোঁজ পাবে, কিন্তু এভাবে তা কখনো ভাবেনি। তার মন মানতে নারাজ যে ইয়াসফি বেঁচে নেই। তার চেহারাটায় আরও দুটো মানুষ আছে, কিন্তু চেহারা তো নয়। রুহানি মানুষটাকে ভালোবেসেছে। আমাকে একা ফেলে কোথায় চলে গেলেন মন্ত্রী সাহেব? আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। আমাকে কেন সাথে নিয়ে গেলেন না? ডুকরে কেঁদে উঠল রুহানি। বুকের ভেতরটা শূন্য শূন্য লাগছে। নিজেকে শেষ করে দেওয়ার প্রবল ইচ্ছা জাগছে। ঘোর কাটল মোবাইলের রিংটনে। চোখ মুছে মোবাইল হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। রিসিভ করে কানে দিতেই অপর পাশে মানুষটার করুণ গলায় বলে উঠল, আমাকে চিনতে পারলে না রুহি? এই ভালোবাসো আমায়? সাথে সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেল। টুট টুট করে জানান দিল তা। রুহানির বুকটা ধক করে উঠল। এই কণ্ঠ তো তার বহু বছরের চেনা। তার মানে সে যা ভাবছে তাই কি সত্যি? তাড়াহুড়ো করে কল ব্যাক করলো। সিম বন্ধ। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। কোথাও একটা ঘাপলা নিশ্চয়ই আছে, কিন্তু কোথায় সেটা? রুহানি কি আবারও ভুল করে বসলো? ওদিকে ইয়াসফি বারান্দায় দাঁড়িয়ে পুরনো দিনের কথা ভাবছিল ইয়াসফি। মামার ডাকে ধ্যান ভেঙে ফিরল। হাতের মগ থাকা কফি ঠান্ডা হয়ে গেছে বহু আগে। দীর্ঘশ্বাস ছেড়ে মামার দিকে ঘুরল। কিছু বলবে? হ্যাঁ, তুই যত দ্রুত সম্ভব এখান থেকে সরে যা। তোর ভাই যে কোনো সময় তোর উপর আক্রমণ করে বসতে পারে, ওদিক দিয়ে বিশ্বাস নেই। ইয়াসফি মামার কথাকে পাত্তা দিল না। মগটাকে বারান্দায় থাকা ছোট টেবিলের উপরে রেখে তীক্ষ্ণ নজর দিল। রুহানিকে মিথ্যে কেন বললে? আমি ইয়াসফি, বোরহান নই। বোরহান নামে আমার কোনো বন্ধু নেই। সেটা তুই আমি জানি, অন্যরা নয়। তোকে সেফ রাখতে আমি জেনে শুনে মিথ্যা বলেছি। আর রুহানি, সে কি আমায় চিনতে পারলো না? এতদিন ওর কাছে ছিলাম, একই বিছানায় ঘুমিয়েছে, 1000 বার স্পর্শ করেছে, তবুও কি আমায় চিনতে পারলো না? আজিম সারোয়ার ভাগ্নের কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, মেয়েটার ওপর ধকল তো কম যায়নি। তোর জায়গায় মাহমুদ আসার পর মেয়েটা কি অন্যদের মতো বসে রয়েছে বল? শক্তি সাহস বুদ্ধি নিয়ে তোকে খোঁজার আপ্রাণ চেষ্টা করেছে। এত প্যাচ কনফিউজ চিন্তায় বেচারি তালগোল পাকিয়ে ফেলেছে। মাথা ঠিক হলে দেখবি ছুটিতে হাজির। তাই যেন হয় মামা। আমার আর কিছু ভালো লাগছে না। আমি ইয়াসফি হয়েও আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এতটা বাজে সময় আমি আগে কখনো পার করিনি। তোর ভাইয়ের ভালো ট্রিটমেন্ট দরকার। আমি ওর মুখ থেকে সত্যটা বের করে বড় মানসিক হসপিটালে দিয়ে দিব। বুঝলে মামা, হুমায়ুন আহমেদ তার কুটু মিয়া উপন্যাসে একটা কথা বলেছিল, বন্য পশু থেকে বিকৃত মস্তিষ্কের মানুষ বেশি ভয়ঙ্কর। তখন কথাটা আমলে না নিলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কোনো সুস্থ মানুষ কি ভালোবাসার মানুষকে ফ্রিজিং ড্রয়ারে সংরক্ষণ করে রাখে? যখন তুই পুরো বিষয়টা আমাকে খুলে বলবি, আমি নিজেও হতসম্ভব। আমাদের আরও আগ থেকে সচেতন হওয়া উচিত ছিল। যাই হোক, এখন রোহান সে থাক, আমি দেখি কি করে যাই। ইয়াসফি চুপ হয়ে গেল। আজিম সারোয়ার ভাগ্নের পিঠে চাপড় মেরে চলে গেলেন। এখানে বেশি সময় থাকা উচিত নয়। এবার পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। ইয়াসফি মারা যায়নি। ইয়াসফির বন্ধু বোরহান নামে যাকে পরিচয় করিয়ে দিয়েছি, সেই হলো আসল ইয়াসফি। রুহানির কাছে আসল ইয়াসফি ছিল। আজিম সারোয়ার ইয়াসফিকে বাঁচাতে সবার কাছে মিথ্যা বলেছে। 34 বছর আগের কথা। স্থানীয় মেয়র মাহফুজ ও তার স্ত্রী ইয়াসমিনের ঘর আলো করে এলো যমজ পুত্র সন্তান। 3 মিনিটের বড় সন্তানের নাম রাখা হলো ইয়াসফি মাহবুব। ছোট সন্তানের নামকরণ করা হলো তানিম মাহমুদ। 2 সন্তান নিয়ে মেয়র সাহেবের সংসার ভালোই চলছিল। গুটি গুটি পায়ে মাহবুব মাহমুদের বয়স যখন 4-এ পড়ল, তখনই রাজনৈতিক সত্যতার জেরে ধরে মেয়র মাহফুজ গুম হয়ে গেলেন। সারা এলাকা আশেপাশে জায়গা খুঁজেও তার হদিশ পাওয়া গেল না। লোকে বলতে লাগলো তাকে মেরে লাশ কোথাও পুঁতে ফেলেছে।
তাই বলে মৃতের দেহটাও পাওয়া যাবে না? এখনকার মতো আইন ততটা উন্নত ছিল না তখন, এর জন্য লাশটাও পাওয়া গেল না। ইয়াসমিন দুই ছেলে নিয়ে অকুল পাথরে পড়ে গেল। মাহফুজ সারাদিন রাজনীতি নিয়ে পড়ে থাকায় তার অন্য কোনো ইনকাম সোর্স ছিল না। রূপবতী নারী, তার মধ্যে ছোট দুই বাচ্চা, চারিপাশে নোংরা মানুষের লোভাতুর দৃষ্টিতে তাকাতো। তখন এগিয়ে এলো তার বড় ভাই আজিম সারোয়ার। বোন ভাগ্নেদের নিজেদের বাসায় নিয়ে যেতে চাইল, কিন্তু ইয়াসমিন খুব আত্মসম্মানী নারী, সে স্বামীর ভিটা থেকে নড়তে চায়নি। ভাইকে বলল একটা চাকরি জোগাড় করে দিতে। একমাত্র বোনকে বুঝিয়ে যখন লাভ হলো না, তখন ভাই বাধ্য হয়েই বোনকে চাকরি খুঁজে দিল। দুই সন্তান, চাকরি নিয়ে চলতে লাগলো ইয়াসমিনের জীবন। ছেলে দুটোর বয়স যখন 5 বছর হওয়ার পর স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হলো, ধীরে ধীরে 7 বছরের উপনীত হলো মাহবুব ও মাহমুদ। 7 বছর হওয়ার পর ইয়াসমিন খেয়াল করে তার দুই ছেলের চেহারা এক হলেও আচার ব্যবহার, চরিত্র, বৈশিষ্ট্য অন্য ভিন্ন। মাহবুব ছোট থেকেই একটু চুপচাপ স্বভাবের, কম কথা বলে, অপ্রয়োজন বাক্য ব্যয় করতে পছন্দ করে না। অন্যদিকে মাহমুদ ভীষণ দ্রুত প্রকৃতির। এতটুকু বয়সেই নিজে কোনো অপরাধ করলে নির্দ্বিধায় ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিত। যদিও তার এই বিষয়টা ইয়াসমিন জানতো, তাই মাহবুবকে কখনো শাস্তি দিত না। দিন গড়াতেই ইয়াসমিন আরও একটা বিষয় খেয়াল করলো, মাহমুদ তার ভাইয়ের নকল করতে পারত, তাও এতটা নিখুঁতভাবে যে তার মাও ধরতে পারত না। যেই বৈশিষ্ট্যটা মায়ের ভাবনার কারণ হয়ে গিয়েছিল তা হলো মাহমুদ পশু পাখিকে নীরবে কষ্ট দিতে পছন্দ করত, তাও অকারণে। মাহবুব এই বিষয়টা পছন্দ করত না, তাই মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যেত, যদিও শুরুটা মাহমুদই করত। ইয়াসমিন দুই ছেলেকে সুন্দর করে বোঝাতেন। মাহবুব যতটা বাধ্য ছিল, মাহমুদ ছিল ততটাই অবাধ্য। দুই ভাই দুটো চরিত্রের অধিকারী ছিল। 8 বছর পেরোতেই ইয়াসমিন ব্রেন ক্যান্সারে মারা গেল। মায়ের হঠাৎ মৃত্যুতে দুই ভাই শোকে বিমূঢ়। চাচা ফুপারা কেউ এতিম ছেলে দুটোকে নিতে চাইল না। এমন সময় তাদের ঠাঁই মিলল মামার বাড়ি। আজিম সারোয়ারের স্ত্রী নাসিমা বেগম কোমল হৃদয়ের মানুষ। বাপ মাহারা দুই সন্তানকে আপন করে নেন, নিজের সর্বস্ব দিয়ে দুই ছেলেকে আগলে রাখেন। এরপর একে একে তার কোল জুড়ে তুষ্টি এলো, কিন্তু তার কাছে দুই ভাগ্নের আদর কখনো কমল না। দেখতে দেখতে মাহবুব ও মাহমুদ কলেজের গণ্ডি পার করলো। মাহবুব নিজেকে মামার পরিবারের সাথে মিশিয়ে নিয়েছিল, আর মাহমুদ 4 দেওয়ালের ভিতরে নিজেকে আবদ্ধ করে নিয়েছে। তার ছোটবেলায় অস্বাভাবিক আচরণ কিন্তু কমেনি, বরং বেড়েই চলেছিল। কিন্তু সে ঠান্ডা মস্তিষ্কের মানুষ হওয়ায় সেগুলো পরিবার অবধি পৌঁছাতে পারেনি। তবে মাহবুব বিশেষ নজর রাখত ছোট ভাইকে, তাই সপ্তাহে 2-3 দিন দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়াঝাটি, মারামারি হতো। বাধ্য ছেলে হওয়ায় আজিম সারোয়ার মাহবুবকে পছন্দ করতেন। ততদিন মাহবুব ছাত্র সংগঠনে যোগ দিয়েছে। যার রক্তে রাজনীতি আছে, সে কি এই সব থেকে দূরে থাকতে পারে? ভার্সিটির শুরুতেই মাহবুবের নামে বিভিন্ন বিচার আচার শুরু হলো। আজিম সারোয়ার বিরক্ত হয়ে গেলেন। কিছুদিন পর তিনি এমপি পদে দাঁড়াবেন। এখন ভাগ্নের নামে বিচার আসলে তার রেপুটেশন নষ্ট হবে, তাই মাহবুবের সাথে বুদ্ধি করে মাহমুদকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে গিয়ে মাহমুদের পরিচয় হলো একই জেলার মেয়ে ফ্লোরার সাথে। অবাধ স্বাধীনতা পেয়ে মাহমুদ ধীরে ধীরে হয়ে গেল আরও ভয়ঙ্কর। ভার্সিটি লাইফ শেষের দিকে মাহবুবের পরিচয় হলো রুহানির সাথে। 4 বছর সম্পর্কের পর মামার সহায়তায় রুহানির পরিবারকে রাজি করিয়ে একদম লুকিয়ে চুরিয়ে গত বছর তাদের বিয়েটা হয়। রুহানির পরিবারের রাজনীতির সাথে যুক্ত ছেলের সাথে বিয়ে দিতে রাজি ছিল না, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নেওয়া ছাড়া কোনো কিছুই করার উপায়ও ছিল না। মেয়ের খুশি তাদের কাছে খুশি। ওদিকে সারাদিন হেলায় কাটালো রুহানির। অশান্ত মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। তার মন বলছে ইয়াসমি বেঁচে আছে, অবাধ্য মনটা ছটফট করে, তাই জানান দিচ্ছে চোখ দুটো এক বিন্দু সময়ের জন্য বন্ধ করতে পারছে না। জানলার পাশে নারকেল গাছে একটা প্যাঁচা হু হু করে ডাকছে। আজ আকাশে চাঁদ নেই, তবে ক্ষীণ আলোয় পরিষ্কার সব দেখা যাচ্ছে। গলির মোড়ে থাকা কুকুরগুলো কিছু একটা দেখে আর্তনাদ করে উঠল। রুহানির বুকটা অজানা আশঙ্কায় হাতুড়ি পেটাচ্ছে। ছোটবেলায় দাদির কাছ থেকে শুনেছিল গভীর রাতে কুকুরের আর্তনাদ আর প্যাঁচার ডাক নাকি অমঙ্গলের ছায়া।
যদিও সে জানে এটা কুসংস্কার, কিন্তু তার মন আজ সেটা মানতে নারাজ। এপাশ ওপাশ করে উঠে বসলো। তৎক্ষণাৎ তার মোবাইলটা ভাইব্রেট করে উঠল। আজও আননোন নাম্বার, তবে গতকালের নয়। কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে হাসি হাসি কণ্ঠে সে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবিজান, বিধবা হয়ে শোকে পাথর হয়ে গেলেন? রুহানি চমকে উঠল। মাহমুদ? মাহমুদ কিটকিটিয়ে হেসে বলল, এই তো ঠিক চিনেছেন। অবশ্য চিনবেন না কেন, 10টা না 5টা না, একটা মাত্র দেবর আপনার। রুহানির চাপা রাগ হলো। ঠোঁট কামড়ে রাগ সংবরণ করে চোয়াল শক্ত করে জিজ্ঞাসা করলো, কেন কল করেছেন? আবারও মাহমুদের অট্টহাসি কানে ভেসে আসলো। শুনতে বিরক্তি লাগলেও রুহানি কান থেকে মোবাইলটা সরালো না। কি যে বলে না ভাবি, ভাই মারা গেছে বলে কি ভাবির খোঁজ খবর নিব না? মুহূর্তে মাহমুদের গলায় স্বর পাল্টে গেল। রাগে থর থর করে কেঁপে উঠল। দরকার আছে, আপনার স্বামী মরে গিয়ে বেঁচে গেছে, নয়তো আমি নিজ হাতে ওকে খুন করে ফেলতাম। ওর এত যশ খ্যাতি আপনজন আমার সহ্য হচ্ছিল না, তাই তো 4 মাস আগে ওকে সরিয়ে নিজেও জায়গা দখল করেছি। সবকিছু আমার প্ল্যান মতো চলছিল, কিন্তু ভেজা লাগালেন আপনি। আমি তো ভেবেছিলাম সাধারণ মেয়ে কি আর করতে পারবে, কিন্তু ভাবিনি এত ধানি লঙ্কা হবে। রুহানির ঠোঁট প্রশস্ত হলো, বাঁকা হাসি ফুটে উঠল। গানের সুরে বলল, শোন রে সুজন, আমি বলিও তোরে, চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে। আমাকে চাঁদ ভাবলে ভুল করবেন দেবরজি, আমি আগুন, আমাকে ছোঁয়া এত সহজ নয়। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি, তবে আপনি একটা মারাত্মক অপরাধ করেছেন। তা হলো আমার থেকে আমার ফ্লোরাকে কেড়ে নিয়েছেন। আমিও আপনার থেকে আপনার কোনো প্রিয় মানুষ কেড়ে নেব, তখন বুঝবেন প্রিয়জন হারানোর ক্ষতটা কতটা গভীর। ইচ্ছে তো ছিল ইয়াশফিকে মারব, কিন্তু মরা মানুষকে তো মারা যায় না, তাই জীবিত মানুষকে মারি। রুহানি ভাবান্তর হলো না, তবে সে ভেতরে ভেতরে একটু ভয় পেল। মাহমুদ ঠান্ডা মস্তিষ্কের মানুষ, এই মানুষগুলোর থেকে সাবধানে থাকতে হয়। রুহানি কিছুটা মলিন গলায় বলল, আপনি এমনটা করতে পারেন না। পারি, একটা সিক্রেট শুনবেন? কি সিক্রেট? ফ্লোরা আসলে মারা যায়নি, আমি ওকে মেরে ফেলেছি। আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই মেরে সারা জীবন নিজের কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনি সব গন্ডগোল পাকিয়ে দিলেন। এর মাসুল আপনাকে খুব খারাপভাবে দিতে হবে। ওদিকে তাড়াহুড়ো করে ব্যাগ গোছাচ্ছিল রুহানি। তার এখানে বসে থাকলে চলবে না, তার মন বলছে গন্ডগোল চলছে। তার মনের কথা বেশিরভাগ সময়ই সত্যি হয়। আজ ভোরেও আননোন নাম্বার থেকে কল এসেছিল। রিসিভ করার পর কেউ কথা বলল না। রুহানি ইচ্ছে করে যখন ডাকলো ইয়াশফি, একটা দীর্ঘশ্বাসের শব্দ কানে ভেসে এলো। এরপর কল কেটে গেল। ফিরতি কল দেওয়ার পর সিম বন্ধ, তাই সে ইয়াশফির বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একে একে রুহানির সব গুটি সাজাতে লাগলো। পুরো বিষয়টা মাথায় খেলে গেল, নিজের কপালে নিজেই চাপড় মারল। এতদিন তার কাছে ইয়াশফি ছিল, আর সে মামার এক কথায় সব ভুলে বাসায় চলে এলো কী করে? পুরনো স্পর্শ, কথা, আচার আচরণ দেখেও সে তার নিজের ইয়াশফিকে চিনতে পারল না। এর জন্যই সেদিন ইয়াশফি কল করে বলেছিল, আমাকে চিনতে পারলে না রুহি, এই ভালোবাসো আমায়? রুহানির এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছা করছে। মাঝে মাঝে সে নিজেই বেকুবের মতো কাজ করে। মাসুমকে কল দিয়ে বাসায় আসতে বলে দিল। এই বন্ধুটা ছাড়া তার কোনো গতি নেই। কিরে, তুই কোথায় যাচ্ছিস? মিশি বেগম ভেতরে ঢুকে অবাক হয়ে মেয়েকে জিজ্ঞাসা করলো। মায়ের কথায় ভাবনান্তর ঘটল না রুহানির। ওয়ার্ড্রব থেকে টপস জিন্স নিতে নিতে লাগেজে ভরে নিল। একটু কাজ আছে মা। 2 দিন আগে বাসায় ফিরলি, এখন আবার কি কাজ থাকতে পারে? তোমার জামাইয়ের কাছে একটু যেতে হবে। সে না হয় 1 সপ্তাহ পরে যাস, এতদিন পর বাসায় ফিরলি, সপ্তাহখানিক থাকবি না? তোমাদের জামাই আর আমি একসাথে থেকে যাব। মিশি বেগমের মুখটা চিপসে গেল। মেয়ের জামাইয়ের বিষয়ে আদ্যপন্ত সবাই জানেন তারা, শুধু মৃত্যু নিয়ে যেই তুলকালাম কাণ্ড হয়েছে সেটা ছাড়া। মায়ের মলিন মুখ দেখে রুহানি 2 কাঁধ ধরে মাকে খাটে বসালো। হাঁটু মুড়ে কোলের কাছে বসে বলল, মা তুমি এমন মন খারাপ করে থাকলে আমার কিন্তু ভালো লাগবে না। কথা দিচ্ছি খুব শীঘ্রই আসবো। যেতে দিতে পারি, তবে এক শর্তে, নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে। তোর সাথে 2 জন দেখা করতে এসেছে। রুহানির ভ্রু কুঁচকে গেল। মায়ের দিকে বিস্ময় নিয়ে তাকালো। বিচলিত গলায় জিজ্ঞাসা করলো, কারা এসেছে?
গিয়ে দেখ, আমি চিনি না, নাস্তা পানি দিয়ে এসেছি, আমি তোকে ডাকতে আসলাম। রুহানি গুটি গুটি পায়ে বসার ঘরে যেতেই রায়হান খান ও তার স্ত্রী সুবা খানের সাথে দেখা মিলল। রুহানি বড় করে সালাম দিল। রায়হান খান সালামের উত্তর নিয়ে বলল, আমার কানাডা চলে যাব। ফ্লোরার মায়ের মানসিক অবস্থা দিন খারাপ হয়ে যাচ্ছে। ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যাই। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আঙ্কেল। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসেন। সুবা খান পিট করে রুহানের দিকে তাকালো। এগিয়ে এসে চোখে মুখে বাচ্চাদের মতো হাত বোলাতে বোলাতে স্বামীকে বলল, হ্যাঁ গো ফ্লোরের বাবা, মেয়েটা তো দেখতে অনেকটা আমাদের। ওদিকে অমর মাহমুদের সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে। সে আসলে বুঝতে পারছে না কোথায় ফেসে গেছে। মাহমুদকে সেই ইয়াসফি ডাকবে না তানিম ডাকবে, সেই দ্বিধায় তার মাথায় তার ছিঁড়ে যাওয়ার উপক্রম। ওমরের মনে হচ্ছে আসল ইয়াসফি সেই বোরহান নামের ছেলেটা, কারণ সারাক্ষণ মামা ভাগ্নে মিলে কি ফুসফাসুর করে তাকে দেখলে থেমে যায়। আরেকটা চিন্তা তার মাথায় ভিড়ছে, মাহমুদ তো ইয়াসফি নয়, তাহলে খুব বেশি দিন তার ইয়াসফি সে যে মন্ত্রীর আসনে থাকা হবে না, আর তারও প্রয়োজন শেষ। তাই আগেভাগে চলে যাওয়াই ভালো। মাহমুদ চোখের উপরে হাত রেখে আধশোয়া হয়েছিল। অমর ডাকবে কি ডাকবে না সেই দ্বিধাদ্বন্দ্বে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তার ইদানিং মাহমুদকে ভীষণ ভয় করে। একই সাথে 4 মাস থেকেও সে বুঝতেই পারল না এটা আসল ইয়াসফি নয়। কতটা ঠান্ডা মাথায় একটা মানুষ অন্যের ক্যারেক্টারে ঢুকতে পারলে এমনটা হয়। এই সকল মানুষ থেকে দূরে থাকাই মঙ্গলজনক। কিছু বলবে ওমর? মাহমুদের কথায় চমকে উঠল অমর। সে নানান চিন্তায় বিভোর ছিল। আচানক প্রশ্নে থতমত খেয়ে গেছে। আমতা আমতা করে বলল, ভাই আপনার সাথে আমার কথা ছিল। তোমার সাথেও আমার কথা ছিল। অমর নিজের কথা না শুনিয়ে উৎসাহী হয়ে পড়ল মাহমুদের কথা শোনার জন্য। আগ্রহী গলায় জিজ্ঞাসা করলো, কি কথা ভাই? মাহমুদ চোখের উপর থেকে হাত সরিয়ে শীতল কণ্ঠে বলে উঠল, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা তো দেখতেই পারছো। তোমার এখানে থেকে কাজ নেই, তুমি বরং চলে যাও। অমরের খুশিতে যায় অবস্থা। এ যেন মেঘ না চাইতেই জল। সে তো এর জন্যই এসেছিল। কথাটা মাহমুদের দিকে থেকে আসায় সে দ্বিগুণ খুশি। ঠিক আছে ভাই বলে সে অনেকটা উৎফুল্লতার সহিত ব্যাগ গোছাতে চলে গেল। চলুন এবার একটু অতীত থেকে ঘুরে আসি। লন্ডনে যাওয়ার পর থেকে মাহমুদের মানসিক অবস্থা আরও খারাপের দিকে চলে যায়। সে নিজেও বুঝতে পারল সে কোনো স্বাভাবিক মানুষ নয়। তার রোগটা হলো সাইকোসিস। কিন্তু সে কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হলো না। নিজের অদ্ভুত জীবনটাকে উপলব্ধি করতে লাগলো। ফ্লোরার সম্পর্কের কয়েক বছরেও ধরতে পারল না যাকে সে মন প্রাণ উজাড় করে দিয়েছে সেই মানুষটা সুস্থ নয়। একটা ঘটনা তার ধারণা বদলে গেল। ফ্লোরার এক ছেলে ক্লাসমেট একদিন কথা বলতে বলতে কাঁধে হাত রেখেছিল। বিদেশি কালচার এটা কোনো সমস্যাই নয়, কিন্তু সমস্যা হয়েছিল মাহমুদের। সে এটা দেখে সহ্য করতে পারেনি। ফ্লোরার সামনে সেই ছেলেটার হাতে অনবরত ছুরি দিয়ে কুপিয়ে হাতটাই অকেজো করে দিয়েছে। মাহমুদের সামান্যতম অনুতপ্ত বোধ ছিল না, বরং চোখে মুখে খেলা করছিল পৈশাচিক আনন্দ। নিজের চোখে ভালোবাসার মানুষটার ভিন্ন পরিবর্তনের ফ্লোরা বিমূঢ় হয়ে গিয়েছিল। এই বিষয়টা ফ্লোরা মেনে নিতে পারেনি, তাই ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। মাহমুদ হাতে পায়ে ধরে, সত্যি মিথ্যা কসম কেটে ফ্লোরাকে ফেরায়। ফ্লোরা আবারও ভুল করে। মাহমুদ অভিনয়ে গলে তাকে আরও একটা সুযোগ দেয়। উইলিয়াম ছিল ইউরোপ কান্ট্রির ছেলে, ভীষণ শান্তশিষ্ট এবং মিশুকে একটা ছেলে। মুহূর্তে মানুষের মন ভালো করার অদ্ভুত ক্ষমতা আছে ছেলেটার। ফ্লোরার সাথে ভালো ভাব ছিল। আসলে সে মনে মনে ফ্লোরাকে ভীষণ পছন্দ করত। একদিন মনের কথা চেপে না রেখে বলেই দিয়েছিল, ফ্লোরা, আই লাভ ইউ, আই নিড ইউ এভরি মোমেন্ট, ডু ইউ লাভ মি। এতটুকু তার জীবনের কাল বয়ে এনেছিল। ফ্লোরা সেদিন আশেপাশে তাকাতে তাকাতে হন্তদন্ত হয়ে সরে গিয়েছিল। চোখে ছিল তার চাপা ভয়। উইলিয়ামকে শুধু এতটুকুই বলেছিল, Hey, don't talk like that. Otherwise, you will be in deep danger. এর 4 দিন পর 5 কিলোমিটার দূরে সাগর পাড়ে উইলিয়ামের বিভৎস লাশ পাওয়া গিয়েছিল। যেহেতু উইলিয়ামকে শেষবার ফ্লোরার সাথে দেখা গিয়েছিল, তাই এর জন্য ফ্লোরাকেই ভোগান্তি পোহাতে হয়। মাস পেরিয়ে যায়, কিন্তু উইলিয়ামের মৃত্যুর সুরাহও পাওয়া যায় না। এরপর একদিন মাহমুদ নিজ থেকেই ফ্লোরা উইলিয়ামকে কি করে মেরেছে তার বর্ণনা দিতে থাকে।
এত কষ্ট দিয়ে কেউ কাউকে মারতে পারে তা ফ্লোরার জানা ছিল না। এরপরেই ফ্লোরা জীবনের বড় সিদ্ধান্তটা নেয়, কাউকে না জানিয়ে দেশে ফিরে আসে, যা তার জীবনের শ্রেষ্ঠ ভুলে পরিণত হয়। ততদিনে ইয়াশফি অনেক উঁচুতে উঠে গেছে, নির্বাচনে বিপুল ভোটে পাশ করে মন্ত্রী পদে নিয়োগ হয়েছে। ইয়াশফির এই সুখবর পৌঁছে গেছে মাহবুদের কানে। ভাইয়ের এত যশ খ্যাতি দেখে তার মনে হিংসার উদ্রেক করে, জ্বলে পুড়ে খাঁক করে দেয়। সে সব কিছু থেকে বঞ্চিত, অথচ তার ভাই সেই সব উপভোগ করছে যা তারও পাওয়ার কথা ছিল। এটা সে মেনে নিতে পারে না, তাই মনে মনে এক ঘৃণা পরিকল্পনা আঁটে। সাগরে গিয়ে ইচ্ছে করে লাপাতা হওয়ার নাটক সাজায়। হসপিটালের মর্গ থেকে এক বন্ধুর সাহায্যে একটা লাশ এনে মুখের আদল নষ্ট করে দেয়। 2-3 পর সেই লাশ সাগর পাড়ে ফেলে রাখে। এতটা নিখুঁতভাবে করে যে কোনো চিহ্ন রাখে না। সেই খবর দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। পুলিশ টেনশন পড়ে যায়। মাসের ব্যবধানে 2টো লাশ উদ্ধার, কিন্তু কোনো ক্লু তারা পাচ্ছিল না। মাহমুদ লন্ডনের সময় ব্যয় করে না, দেশে এসে ইয়াশফির বিষয় তথ্য জোগাড় করতে আরম্ভ করে। ইয়াশফিও আজিম সারোয়ার যখন মাহমুদের মৃত্যুর কথা জানে তখন তারা বিশ্বাসই করে না, কারণ মাহমুদের মতো দ্রুত প্রকৃতির মানুষ কেউ এত সহজে মরতে পারে না। আজিম সারোয়ার অসুস্থ থাকায় ইয়াশফি নিজেই লন্ডনে চলে যায়। বাসায় শুধু এতটুকু জানায় মাহমুদ নিখোঁজ। এই খবরে তাদের মামি শোকে অসুস্থ হয়ে পড়ে। শত হোক, লালন পালন করে সেই বড় করেছে। ইয়াশফির লাশ দেখার পর পুরোপুরি শিওর হয়ে যায় এটা মাহমুদ নয়, কিন্তু পুলিশকে তা জানায় না। ছোটবেলা থেকেই মাহমুদ তার ভাই ইয়াশফির নকল করতে পারত, তাই ইয়াশফির চরিত্রে ঢুকতে তার তেমন অসুবিধা হবে না। এখন প্রয়োজন সঠিক সময়। এরই মধ্যে ফ্লোরার সাথে সব মিটমাট করে নিতেই চাইল, কিন্তু ফ্লোরা কিছুতেই কোনো সাইকোর সাথে থাকবে না। তাই পরিকল্পনা করে ফ্লোরাকেও মেরে ফেললো, আর এত সুন্দর করে একটা নাটক সাজালো যে ফ্লোরা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর লাশটাকে নিজের কাছে রেখে দিল। 4 মাস আগেই অপুর সহায়তায় ইয়াশফিকে অপহরণ করলো মাহমুদ। এরপর নিজে ইয়াশফি সেজে সবাইকে একের পর এক বোকা বানাচ্ছিল, কিন্তু তার পুরো পরিকল্পনা ভেস্তে দিল রুহানি। ওদিকে ইয়াশফি, তোর কি মনে হয় রুহানি আসবে? অবশ্যই আসবে। যেভাবে দাবার গুটি চেলেছো রুহির আসতেই হবে। ইয়াশফির কথায় আজিম সারোয়ারের আশ্বস্ত হলো। সবাই বসে থাকা লোক দুটোর দিকে আঙুল তাক করে জিজ্ঞাসা করলো, এই দুইজনকে? মানসিক হাসপাতালের লোক। আজকে আমার ভাইয়ের খেলা শেষ করব আমি। এত নাটক ভালো লাগছে না। তোমরা দুজন ফেবিকল আঠার মতন এমন চিপকে কেন থাকো? সিঁড়ি বেয়ে নামতে নামতে প্রশ্ন করলো মাহমুদ। ইয়াশফি ঠান্ডার দৃষ্টিতে মাহমুদের দিকে তাকালো। মাহমুদ তা গ্রাহ্য করলো না। সোফায় থাকা লোক দুটোকে দেখে ভ্রু কুঁচকে ফেললো। এরা কারা? আজিম সারোয়ার অভয় দিয়ে উত্তর দিলেন, ওরা আমার লোক। মাহমুদ ঘেটে দেখল না। আজকাল সে সব বিষয়ে নাক গালানো ছেড়ে দিয়েছে। তার মতে ইয়াশফি নেই, এখন তার রাজত্ব। মিনিট খানিকের মধ্যে রুহানির আগমন, সাথে তার সিপাহি মাসুম এসেই আজিম সারোয়ারের দিকে প্রশ্নের তীর ছুড়ে দিল। মামা, আপনি কেন মিথ্যে বলছেন? আমার ইয়াশফি বেঁচে আছে। মাহমুদ চমকে উঠল, কিন্তু আজিম সারোয়ার ইয়াশফি স্বাভাবিক। আজিম সারোয়ার একটা ইংরেজি পত্রিকায় 8 নম্বর পৃষ্ঠা বের করে রুহানির সামনে ছুঁড়ে মারল। এই দেখো, এখানে স্পষ্ট ইয়াশফির মৃত্যুর খবর লেখা আছে। সাগর পাড়ে বেড়াতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু। 2 দিন পর মিলল বিবর্ষ মৃতদেহ। রুহানি খবরের কাগজ ওঠানোর আগেই মাহমুদ ছো মেরে সেটা নিয়ে গেল। এটা তো তার সাজানো নাটকের একটা অংশ, যেটা সে অন্য একটা ছেলেকে মৃত সাজিয়ে নিজের অস্তিত্বকে বিলীন করেছিল। অস্থির গলায় বলল, মিথ্যে কথা, এটা ইয়াশফি নয়। আজিম সারোয়ার জোর দিয়ে বললেন, তুমি কি করে জানলে? কারণ এটা একটা লাশ ছিল, যাকে আমি হসপিটালের মর্গ থেকে এনে নিজের বদলে রেখেছিলাম, যাতে সবাই জানতে পারে মাহমুদ মারা গেছে। আমাকে ইয়াশফির জায়গায় দেখে কেউ সন্দেহ না করতে পারে। মুখ ফসকে সত্যি কথা বলে মাহমুদ জিভে কামড় দিয়ে ফেলল। এ কি করলো সে? এতদিনের লুকানো সত্য নিজের মুখেই স্বীকার করে নিল। আজিম সারোয়ার ইয়াশফির কাঁধে হাত রেখে বলল, আমার কাজ শেষ ইয়াশফি। এই সত্যি কথাটা মাহমুদের মুখ থেকে বের করার জন্য আমি তোর মৃত্যু নিয়ে কথা বলেছিলাম।
এবার তুই কি করবি কর। ইয়াসফির নামটা শুনে আবারও চমকালো মাহমুদ। সে অনেক বড় ভুল করে ফেলেছে, এবার তার নিস্তার নেই। ইয়াসফি তার চোখের সামনে ছিল, তবুও সে চিনতে পারেনি। চট করে ইয়াসফির ওপরে আক্রমণ করতে এলে ঘাড়ের মধ্যে পিঁপড়ের কামড়ের মতো সূক্ষ্ম ব্যথা অনুভব করলো। একসময় ঢলে পড়ে যেতে নিলে লোক দুটো ধরে ফেললো। একজনের হাতে ইঞ্জেকশন, সেই মাহমুদকে অচেতন হওয়ার ওষুধ পুশ করেছে। এত সব কাহিনীর মাথামুন্ডু কিছুই বুঝল না রুহানি আর মাসুম। দুজন ফ্যাল ফ্যাল করে ইয়াসফির দিকে তাকিয়ে আছে। ইয়াসফির মুখে তখন বিজয়ের হাসি। হাসতে হাসতে বলল, নে ভাই, তোর খেলা শেষ। আসলে কি শেষ? মনে রাখতে হবে, শেষ থেকে শুরু হয়। বলতে বলতে চোখ বন্ধ করলো মাহমুদ। দরজা দিয়ে বের হওয়ার আগেই রুহানির হাত টেনে ধরল ইয়াসফি। কিছু বুঝে ওঠার আগেই গালে টুপ করে চুমু খেয়ে বসলো। রুহানি চোখ বড় বড় করে তাকালো। ইয়াসফি পাত্তা দিল না, এক হাতে কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। রুহানি চোখ পাকিয়ে বলল, আরে আরে করছো কি? কেউ দেখে ফেলবে, ছাড়ো। ইয়াসফির কোনো হেলদোল নেই। সে মুচকি হেসে রুহানির দিকে তাকিয়ে আছে। রুহানির বুক কেঁপে উঠল। এটা তো ভালো লক্ষণ নয়। যে কোনো সময় তার উপরে চুমুর বর্ষণ হবে। এর আগেই মানে কেটে পড়তে হবে। রুহানি মোচড়া মুচড়ি করতে করতে বলল, মা ডাকছে। ইয়াসফির হাসি আরও প্রসারিত হলো। ভ্রু নাচিয়ে বলল, এখন কোথায় যাবে? খুব তো বলেছিলে আমার মতো মশার সাথে পেরে উঠবে। এখন একটু জড়িয়ে ধরায় এমন সাপের মতন মোড়াচ্ছ কেন? রুহানি উত্তর দিল না। অসহায় মুখ করে চোখ পিটপিট করলো। তার এখন সত্যি এখান থেকে সরে যেতে হবে, নয়তো তার দুষ্টু জামাই যে কী করবে সেটা সেও আন্দাজ করতে পারবে না। সকালবেলা খুব ভাব দেখিয়ে বলেছিল, তোমার মতো মশার সাথে ফাইটিং করা কোনো ব্যাপার হলো? রুহানি নিজেও জানে ইয়াসফির কাছে সে নিজেই মশার সমান। শক্তি সামর্থ্যবান 34 বছরের পুরুষের কাছে তার মতো 27 বছরের মেয়ে খুব একটা পেরে উঠবে না। তবুও ভাব নিতে গিয়ে বলে ফেলেছে। এখন এর উসুল তো সামলাতেই হবে। ইয়াসফি নিজের ডান হাতে 2 আঙুলের সাহায্যে রুহানির গাল শক্ত করে ধরল। রুহানির চোখটাকে গোল গোল করে ঘোরালো। তার স্বামীর মতিগতি আন্দাজ করতে পারছে না ও। ইয়াসফি টাইট করে তার অন্য গালে চুমু খেলো। রুহানি সরতে চাইলে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে ধরল। রুহানির শরীর খিচে দাঁড়িয়ে রইল। ইয়াসফি নাকের ডগায় হালকা করে কামড় বসাতেই রুহানি চোখ খুলল। রুহানি নাক ফুলিয়ে তাকাতেই ইয়াসফি উচ্চ শব্দে হেসে উঠল। হাসির জোর কমলে রুহানির কানের কাছে ফিস ফিস করে বলল, এমন করে তাকিও না, খেয়ে ফেলতে ইচ্ছে করে। রুহানি কপট রাগ হওয়ায় মিলিয়ে গেল। চোখ মুখে হঠাৎ করে উড়ে এলো লাজকতা। চোখ নামাতেই লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। এখন দেখলে কেউ বিশ্বাসই করবে না এই মেয়ে কিছু মাস পুলিশের চাকরি করেছে, স্বামীকে খুঁজতে কতগুলো যুদ্ধ জয় করেছে। ইয়াসফি মিটমিটে হাসতে হাসতে রুহানির মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, আমার রুহি। রুহানি আবারও হালকা কেঁপে উঠল। ইয়াসফির মুখে আমার রুহি শুনলেই তার ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যায়, চাইলেও স্বাভাবিক থাকতে পারে না। ইয়াসফি ততক্ষণে রুহানির মাথায় আরও 2টা চুমু খেয়েছে। রুহানি এতক্ষণ পর নিজের থেকে ইয়াসফিকে শক্ত করে জড়িয়ে ধরল। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলো, এই মানুষটাকে আমার কাছ থেকে আর কেড়ে নিও না। ওদিকে মিশি বেগম এক হাতে রান্না করছেন। মেয়ের জামাই এসেছে বলে কথা, তার আপ্যায়নের কোনো ত্রুটি রাখতে চান না তিনি। পিয়াল গিয়েছে মাসুমের সাথে দই মিষ্টি কিনতে। জামাই এতদিন পর এসেছে, দই মিষ্টি দিতে হবে না? পলাশ হায়দার একটু আগে বাজার থেকে ফিরলেন। তিনি সব আনলেও কাঁচামরিচ আনতে বেমালুম ভুলে গিয়েছিলেন। মিশি বেগম কপর রাগ দেখিয়ে ফের বাজারে পাঠিয়েছেন। বাজার বেশি দূরে নয়, মাত্র 7 মিনিটের পথ, কিন্তু শরীরের ভারে আগের মতো তাড়াহুড়ো করতে পারে না। সোফায় বসে একটু জিরিয়ে নিলেন। মিশি বেগম চিংড়ি মাছ কষাতে কষাতে মেয়েকে ডেকে উঠলেন, রুহানি একটু এদিকে আসিস, একা হাতে পারছি না বাপু। দ্বিতীয় বাক্যটা লঘু স্বরেই বলল, যা পলাশ হায়দার ছাড়া রুহানির কানে পৌঁছাবে না। পলাশ হায়দার কিঞ্চিত বিরক্ত হলো। তার স্ত্রী কি কাণ্ডজ্ঞান নেই?
কতদিন পর মেয়েটা তার স্বামীকে ফিরে পেল, যেখানে পাওয়ার কোনো চান্সই ছিল না। এখন ওরা একটু একাই থাকুক। নিজে এগিয়ে গেলেন স্ত্রীকে বেশ কয়েকটা কড়া কথা শোনাবার জন্য। রান্নাঘরের দরজার সামনে দাঁড়াতেই তার মন নরম হয়ে গেল। কড়া কথা শোনানোর জন্য যে তিনি এখানে এসেছিলেন তাও ভুলে গেলেন। মিশি বেগম ঘেমে নিয়ে একাকার, এক হাতে সামলাতে পারছেন না বিধায় স্ত্রী যে তার পেরে উঠতে না পেরে বাধ্য হয়ে মেয়েকে ডেকেছে তাও বুঝতে পারলেন। পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকলেন, কিছু বলবে? স্ত্রীর মেজাজ ঠান্ডা দেখে পলাশ হায়দার কিছুটা অবাক হলেন। সাধারণত একা হাতে সব কাজ করতে গেলে মিশি বেগমের মেজাজ হাই হিটে গরম থাকে, অথচ আজ ঠান্ডা। দাও, আমি মেয়ের কাজ করে দিচ্ছি। মিশি বেগম কপাল কুচকে স্বামীর দিকে তাকালো। পলাশ হায়দার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হলো? রুহানিকে ডেকে দাও, তোমার এখানে কাজ নেই। মেয়েটা ইয়াসুফিক সময় দিচ্ছে, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও, আমি তোমাকে একটু সময় দেই। মিশি বেগম মনে মনে হাসলেও উপরে চোখ রাঙালেন। পলাশ হায়দার আমতা আমতা করে বলল, হাতে হাতে সাহায্য করার কথা বলছি, তুমিও না কি যে ভাবো। পলাশ হায়দার মাংস নিয়ে বেসিনে ধুতে লাগলো। মিশি বেগম খুশি হলেন, তবে তা প্রকাশ করলেন না। মুখ টিপে হেসে তরকারিতে গরম পানি ঢেলে দিলেন। একটু পর খেতে বসেও রুহানিকে শান্তিতে খেতে দিচ্ছে না ইয়াসফি। পা দিয়ে কখনো খোঁচাচ্ছে, কখনো পা ঘষছে। রুহানি চোখ পাকিয়ে তাকালে ঠোঁট বাঁকিয়ে হাসছে। এই ছেলে বোধহয় আজ পণ করেছে, তার বউকে জ্বালিয়ে মারবে। রুহানি পারছে না উঠে যেতে, আবার বসেও থাকতে সম্ভব হচ্ছে না। ইয়াসফির বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে রুহানি। ইয়াসফি পরম যত্নে ও চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ইয়াসফি লঘু স্বরে ডাকলো, রুহি। বলো। একটা কথার উত্তর দিবে? বলো। বৃষ্টির মধ্যে মেয়েদের দালাল হিরণকে মেরেছিলে কেন? তুমি হিরণের কথা জানলে কি করে? তোমার তো জানার কথা নয়। আমার জানার কি কোনো সোর্স নেই? আছে মন্ত্রী সাহেব। তাহলে বলো। মেয়ের দালালটা আমার দিকে কুনজর দিয়েছিল, তাই হারামজাদাকে শিক্ষা দিয়েছি। চিন্তা নেই, ওর চিহ্ন আমি মিটিয়ে দিয়েছি। ওর নাম নিশানাও কেউ খুঁজে পাবে না। কত মেয়ের সর্বনাশ করেছে, আল্লাহ আমার হাতে ওর পতন লিখে রেখেছিল। রুহানির কথা শুনে ইয়াসফির মেজাজ খারাপ হয়ে গেল। রুহানি না মারলে ইয়াসফি নিজেই হিরণকে মেরে ফেলতো। ইয়াসফি আরও কিছু জিজ্ঞাসা করত, কিন্তু তার আগেই ওর মোবাইল বেজে উঠল। অসময় কল দেওয়ায় বিরক্ত হলো। রিসিভ করে মোবাইল কানে দিতেই তার চোখে হালকা আতঙ্ক দেখা দিল। রুহানিকে সরিয়ে উঠে গেল। বারান্দা থেকে কথা বলে এসে ওয়ার্ড্রপ থেকে পাঞ্জাবি পরতে লাগলো। রুহানি অবাক হয়ে শুধালো, কোথায় যাও? কে কল করেছিল? আমার একটু যেতে হবে। কোথায় যাবে আর কেন যাবে? ইয়াসফি হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, মাহমুদ পালিয়েছে। রুহানি চমকে উঠল। মানে কি বলছো? হ্যাঁ, হাসপাতালের কর্তৃপক্ষ তাই জানালো। সেখানকার এক ওয়ার্ড বয়কে মাথা ফাটিয়ে জখম করে সে পালিয়েছে। তুমি কোথাও যেতে পারবে না, আমি তোমাকে হারাতে চাই না। তুমি চিন্তা করো না, আমি রাতের মধ্যে ফিরে আসব। রুহানির মন মানছে না। ইয়াসফি রুহানির ঠোঁটে হালকা করে চুমুকে আর কোনো কথা না বলে তাড়াহুড়ো করে মোবাইল ওয়ালেট নিয়ে বেরিয়ে গেল। রুহানি বুকে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আমার স্বামীকে সহি সালামতে আমার কাছে এনে দিও মাবুদ। এরপর 2 দিন কেটে গেল। ইয়াসফির কোনো খোঁজ নেই। রুহানির মন্ত্রী সাহেব লাপাতা। ইয়াসফি ফিরল 4 দিন পর। দরজা খুলে ইয়াসফির বিধ্বস্ত অবস্থা দেখে রুহানি চমকে উঠল। তাকে ভেতরে ঢুকতে না দিয়েই জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। ইয়াসফি মাথায় হাত বোলাতে বোলাতে দুর্বল কণ্ঠে বলল, ধুর পাগলি, কাঁদছো কেন? আমি ফিরে এসেছি তো। এভাবে কাঁদলে কিন্তু আবার চলে যাব। রুহানি কান্নার জোর কমিয়ে ইয়াসফির বুকে বারবার মৃদু ঘুষি বসিয়ে দিল। এরপর শক্ত করে জড়িয়ে ধরল। চোখের পানি ইচ্ছে করে ইয়াসফির পাঞ্জাবিতে মুছে ফেলল। ইয়াসফি এমত অবস্থায় হেসে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম মন্ত্রী সাহেব। মনে হয়েছিল এবার আর তোমাকে খুঁজে পাবো না। এরকম হুটহাট করে গায়েব হয়ে যাও কেন? সারা জীবনের জন্য মাহমুদের ব্যবস্থা করে আসলাম। খুব বাজে পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম বুঝলে। মোবাইলেও চার্জ ছিল না, তাই তোমাকে জানাতে পারিনি। মাহমুদ এখন কোথায়? ইয়াসফির ঠোঁট প্রশস্ত করে হাসলো। উত্তর না পেয়ে রুহানি মাথা উঠালো। ইয়াসফি রুহানির কপালে চুমু এঁকে বলল, ওকে আমার এক বন্ধুকে দিয়ে লন্ডনে মানসিক চিকিৎসার জন্য পাঠিয়েছি। সবকিছুর পর ওর সুস্থ হওয়াটাই আমার কাছে সবার আগে।
এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে, আগে একটু গোসল করে ফ্রেশ হয়ে নেই। রুহানি মাথা দোলালো, দরজা আটকে স্বামীর বাহু ধরে লাফাতে লাফাতে উপরে উঠল। রুহানির কাণ্ড দেখে ইয়াশফি আরেক দফা হাসল। মেয়েটা সবার কাছে রাগী, কড়া মেজাজি, শক্তিশালী হলেও তার কাছে একেবারে ভিন্ন রূপ, কেমন শান্তশিষ্ট পাগলি টাইপের। এই জন্যই হয়তো বলে নারী তার প্রিয় পুরুষের কাছে ছোট্ট বাচ্চা সেজে যায়, প্রয়োজনে নিজেকে নরম করে ফেলে, আবার প্রয়োজনে শক্ত। তাদের ভালোবাসা এভাবেই চলতে থাকুক। মাহমুদও নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এই প্রত্যাশা রেখেই আজকের গল্প এইখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।